বুঝছেন? কারণ যদিও এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অনেক আজকের এই পরিণতির কারণ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি অনেককে কাজ করতে দেয় নাই, কাজ করার স্প্রিয়াটা তারা হারিয়ে ফেলছেন। তারা বিএনপির দিকে বা পার্টিকুলার রাজনৈতিক দলের দিকে তারা ঝুঁকছেন, অথচ বিএনপিতে যাওয়া অপরাধ নয়। এই মুহূর্তে তারা সার্ভ করার কথা নিরপেক্ষভাবে বাংলাদেশের, বাট সেটা তারা পারছেন না, বিকজ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি মিথ্যা তথ্যের দিয়ে তাদের চরিত্র, তাদের পরিবারের চরিত্র, তাদের বউয়ের চরিত্র, তাদের মেয়েদের চরিত্র হানি করার কারণে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের অবস্থা মনে হচ্ছে তিনি ক্ষমতা থাকতে পারবে না। আর তাকে ক্ষমতায় আমরা রাখতে চাইলেও তিনি হয়তো ক্ষমতায় থাকবেন না, কারণ তার অনেক আত্মমর্যাদা আছে। কারণ আমরা এই কয়েকদিনে দেখতে পেরেছি তার বিরুদ্ধে কথা বলার কারণে এবং তাকে নিয়ে বিভিন্ন রকমের হ্যায়প্রতিপূর্ণ করার কারণে তিনি কিন্তু পদত্যাগ করতে চাচ্ছিলেন। তো এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এমন রহমান মাসুম ভাই। পাশাপাশি ব্রিটেনে শেখ রেহানা এবং শেখ পরিবারের সম্পত্তি জব্দ নিয়েও তিনি কিছু নতুন তথ্য দিয়েছেন। চলুন আলোচনা শুনবো। আজকে subject holo. By the way, let me apologize that I sometime for being late sometimes, right? So please take it easy. আজকের সাবজেক্ট হলো যে বাংলাদেশের ফালেন রেজিম বা পতিত স্বৈরশাসক শেখ হাসিনার জন্য আরেকটা ব্যাড নিউজ ব্রিটেন থেকে আসছে। সেটা হলো ব্রিটেনের গভর্নমেন্ট এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারা শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্ল্যাট জব্দ করেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ খবর গার্ডিয়ান আমার সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা দিয়েছে। সেটা হলো প্রায় 400 মিলিয়ন পাউন্ডসের প্রপার্টি লন্ডনে এবং ব্রিটেনে জুড়ে আছে শেখ হাসিনার পরিবারের, এবং এটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট দিচ্ছে। আমি বারবার বলছিলাম যে কেন আমি why did I lose the respect to the politicians, কেন আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা নাই, একদমই নাই। যা দেখাই সেটা হচ্ছে দেখাইতে হয় ভদ্রতার খাতিরে, এজন্য আমি দেখাই, না হলে আমার কোনো রেসপেক্ট তাদের প্রতি নেই। I do apologize guys, I have to tell you that আমার কোনো রেসপেক্ট তাদের প্রতি নেই। কতটা বিবেকহীন 400 মিলিয়ন পাউন্ডস একজন ব্যক্তির, শুধুমাত্র এখানে জাভেদ চৌধুরী তার কথা বলা হয়েছে, এবং সব কালপ্রিট এবং চুরেরা ব্রিটেনে বসবাস বর্তমানে ব্রিটেনে আছে, এবং সেখান থেকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মিটিং মিছিল। আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, এরা কি বাংলাদেশের রাজনীতি করার কোন ধরনের যোগ্যতা রাখে কিনা, এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই আজকে। এই যে করাপ্টেড পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, এদের কাছ থেকে বাংলাদেশের মানুষের মুক্তি আসলে কিভাবে হবে, এখন কিভাবে হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আমি মনে করি এটাই এখন ধর্তব্যের বিষয়, কে ক্ষমতায় গেল এবং কিভাবে গেল। বর্তমানে আপনি বলছেন নেভার, আমি যা দেখতে পাচ্ছি আবারও হয়তোবা আমরা সেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলের দ্বারা শোষিত হতে যাচ্ছি। যে কোন দলের কথা? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনী পুরা টোটাল স্টান্স নিয়ে নিছে, এবং বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে প্রশাসনে মারাত্মক অস্থিরতা, শুধুমাত্র যেন নির্বাচন হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যেন কাজ করতে না পারে। কি দুঃখজনক ঘটনা! একজন ব্যক্তি সারা পৃথিবীটা নাম করেছে বাংলাদেশের হয়ে, সারা পৃথিবীতে সমাদৃত, এই লোকটাকে আমার মনে হয় বেইজ্জতির চূড়ান্ত মাত্রা, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়েই তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যেতে হবে। এই 6 মাস বা একটা বছর উনি হয়তোবা উনি, আমি জানি না কতদিন পালন করতে পারবেন, এটা আমার কাছে সন্দেহ লাগে। বর্তমানে যা শুরু হয়েছে, আজকে দেখলাম একজন নেতা বলছেন 24 ঘন্টা টিকতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা যদি আন্দোলন করেন। অথচ আমরা দেখেন তারা 16 বছর কোনো কিছু করতে পারলেন না। আমরা তাদের পক্ষ হয়ে কাজ করেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলের ভূমিকা পালন করতাম। আমার মনে আছে তখন একটা পেজ ছিল না তথাকথিত সেই রাজনৈতিক নেতার, যেখানে শেয়ার করা যায়। আজকে এসে বলছেন 24 ঘন্টা কেউ মুতে দিবেন, কেউ প্রস্রাব করে দিবেন, কেউ তুতুনিক্ষেপ করে বের করে দিবেন। এই ক্ষমতাগুলো আপনারা দেখাতে পারলেন না তখন। যদি দেখাতে পারতেন তাহলে আপনাদের পক্ষ হয়ে কথা বলে আমাদের এত গুরুত্বপূর্ণ মিডিয়া, সোশ্যাল মিডিয়া পেজগুলো ছিল, এই পেজগুলো আমরা কখনোই হইতাম না। আমরা শেখ হাসিনা একটু যদি 10% কাভারেজ দিতাম, আমরা গণভবন বঙ্গভবনে আমাদের 24/7 অ্যাক্সেস থাকতো। কারণ শেখ হাসিনা তখন ডেসপারেট ছিল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যদি একটু সাহায্য করে।
কিন্তু আমরা সেটা করি নাই, কারণ আমাদের বিবেকটা ছিল অন্য ধরনের। আজকে আপনাদের তাকাব্বরি এবং ক্ষমতা আমরা দেখি, খুবই দুঃখ লাগে। আপনারা মানে উড়িয়ে দিবেন, খেয়ে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, সবাই বলেন আপনারা, দুঃখজনক। আমি মনে করি কিছু নেতার কারণে বিএনপি চরমভাবে নিগৃহীত হচ্ছে, আপনার ধিক্কৃত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুরু করে প্রত্যেকটা জায়গাতে। এটা বন্ধ হওয়া দরকার। খুবই দুর্ভাগ্যজনক, জাতীয়তাবাদের গণতন্ত্রের পুনঃপ্রবর্তক একটা রাজনৈতিক দলের অনেক নেতা যে বক্তব্য দেন, আমরা সেগুলো পছন্দ করতেছি না, এবং হয়তো আরো হার্ড লাইন বা কঠোর লাইনে গিয়ে কথা বলতে হবে, সরি, ইন দ্য ফিউচার। অনেকে এখন মনে করেছেন যে নিয়ে নিছেন যে রাজনৈতিক দল। আজকে আমরা তো আগে কিছু চাই নাই, আমরা চেয়েছিলাম একটা সংস্কার। কারণ আপনারা 53 বছরে যা কিছু করতে পারেন নাই বাংলাদেশের মানুষের জন্য, আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আইনি শাসন প্রতিষ্ঠা হয়, বিচার বিভাগের স্বাধীনতা। আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশন যেন এমন একটা নির্বাচন কমিশন হয়, যে নির্বাচন কমিশন কোনো অবস্থাতে যেন প্রভাবিত না হয়ে এক্সিকিউটিভ ব্রাঞ্চের মাধ্যমে যেন ভালো মানুষ রাজনীতিতে উঠতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি তো এই কথাগুলো আসলে আপনারা অন্য কোথাও পাবেন না। আপনারা জানেন কিনা, আমাদের নতুন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে একজন মানুষ আফ্রিকার, বলে গেলাম তার জন্মস্থান, সেই দেশে জন্মগ্রহণ করে বর্তমানে নিউ ইয়র্কের মেয়র হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার। অ্যান্ড্রু কুমোর মতো প্রভাবশালী ফর্মার ডেমোক্রেটস এবং নিউ ইয়র্কের মেয়র, গণতন্ত্র থাকলে কৃষকের সন্তান, একজন রেফিউজি ছিল তার পরিবার, কৃষকের সন্তান এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, কিন্তু এটা তারা আটকিয়ে দিয়েছেন। তারা কখনোই চান না এমন কেউ সাধারণ পরিবার থেকে যোগ্যতা সম্পন্ন কেউ উঠে বাংলাদেশের এমপি হবে, মন্ত্রী হবে, দেশকে নেতৃত্ব দেবে। Not Eric Adams. Eric Adams, this guy is running mayor, so he's not going to compete because he's already accused of or charged for many crimes, although the charges were dropped by President Trump because of his intervention. So that's why he's not anymore. So this is very sad. যে আমাদের দেশের জন্য আপনি কল্পনা করেন, এই যে এখন শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়, একজন যোগ্য ব্যক্তি আপনি দেখবেন আনলেস তাদের অনুকম্পা না হয় কেউ নমিনেশন পাবেন না। হাজার হাজার কোটি টাকার নমিনেশন বাণিজ্য হবে আগামীতে, হাজার হাজার কোটি টাকার। এদেশের পরিবর্তন কি তাহলে কোনোদিনই হবে না? এদেশ কি এই দুর্বৃত্তরা জিম্মি করে নিয়ে নেবে? দেশের কি কোনোভাবে এত মানুষের জীবন হানির পরেও কি এই দেশ আবার সেই দুর্বৃত্তদের দখলে চলে যাবে? আবার সেই ব্যর্থ করাপ্টেড পলিটিশিয়ানসের দখলে চলে যাবে? এটাই আমার দুঃখ। এবং ভারতীয় রয়ের এজেন্টদের আপনার দখলে চলে যাবে, এটা আমার খুবই দুঃখ লাগে। বিএনপির কাছ থেকে আমরা কখনোই এই ধরনের মানে আশা করি নাই। বর্তমানে যা দেখতেছি রীতিমতো আওয়ামী লীগের রিপিটেশন চলছে, তারা কার্বন কপি, কাউন্টারফেইট। ট্রাস্ট মি, দিস ইজ সো স্যাড। এবং আমরা একজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য আসে, একটা বছরের সময় দিতে রাজি হয় না কেউ, রাইট? দিস ইজ স্যাড। I'm really very pissed off about it. এবং আমি জানি না আমার আগামী দিনের ভূমিকা বা কথাবার্তার ধরন কতটুকু শালীন থাকবে, কেননা 9টা মাস আমরা অপেক্ষা করতেছি। একটা শব্দ বলে সোশ্যাল মিডিয়াতে একদম তুলপাড় চলছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাধ্যমে বিভিন্ন ধরনের নোংরা, আপনার ডার্টি, মিথ্যা, রীতিমতো ভূমিকম্প চলছে সোশ্যাল মিডিয়াতে। আমি বুঝছেন, কারণ যদিও এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অনেক আজকের এই পরিণতির কারণ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি অনেককে কাজ করতে দেয় নাই, কাজ করার স্পিয়াটা তারা হারিয়ে ফেলছেন। তারা বিএনপির দিকে বা পার্টিকুলার রাজনৈতিক দলের দিকে তারা ঝুঁকছেন, অথচ বিএনপিতে যাওয়া অপরাধ নয়। এই মুহূর্তে তারা সার্ভ করার কথা নিরপেক্ষভাবে বাংলাদেশের, বাট সেটা তারা পারছেন না, বিকজ তাদের অতিরিক্ত বাড়াবাড়ি মিথ্যা তথ্যের দিয়ে তাদের চরিত্র, তাদের পরিবারের চরিত্র, তাদের বউয়ের চরিত্র, তাদের মেয়েদের চরিত্র হানি করার কারণে এরা আমাদের জন্য বিশাল বড় একটা লায়াবিলিটিস তৈরি করেছেন, হয়ে গেছেন অলরেডি তারা। যদি তারা মনে করেন তারা অনেকেই বিপ্লবী, তাদের সারা বাংলাদেশ টিকবে না, কিন্তু তারা যথেষ্ট ড্যামেজ করে ফেলছেন আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের মানে অস্তিত্বের জন্য। আজকে আপনি দেখেন এই যে প্রপার্টিগুলা, এরা আবার রাজনীতিতে আসতে চায়, এদের জন্য মানুষ মিছিল করে, এদের জন্য অপেক্ষা করে বসে আছে, এরা আবার ক্ষমতায় আসবে। কি দুর্ভাগ্য জাতির! চিন্তা করতে পারেন আপনি, এরা আবার ক্ষমতায় আসতে হবে, এদেরকে আনতে হবে। দিস ইজ সো স্যাড। উত্তরণের পথ কি খুঁজে বের করতে হবে আমাদেরকে। খুব
কঠিনভাবে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। আমি মনে করি, আমি যে বলি বাংলাদেশের মানুষের দুশ্মন not India, not poverty, but graceless, corrupted, dysfunctional, unqualified or disqualified politicians. এরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। দেশপ্রেমের চরম অভাব এই রাজনীতিবিদরা আমাদের সবচেয়ে বড় শত্রু। এদের বিরুদ্ধে আরো একটা যুদ্ধ করতে হবে, তার বিকল্প আছে বলে আমি মনে করি না। আমাদেরকে মাঠে নামতেই হবে, ঐক্যবদ্ধভাবে নামতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি মনে করি না পভার্টি যে রিসোর্স আছে, যদি আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে এবং সৎ থাকে, তাহলে আপনি যে দেশকে পরিবর্তন করতে পারবেন, মানে কোনো কিছু না করেও। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার বর্তমানে যে শৃঙ্খলা। দেখেন, শুধুমাত্র তারা মানে লস ম্যানেজমেন্ট করেছে, তারা করে আজকে দেখেন রিজার্ভ অ্যাবাউট টু বি $30 বিলিয়ন। ফিনান্সিয়াল সেক্টরে খুবই সুন্দর একটা শৃঙ্খলা চলে এসেছে অলরেডি ব্যাংকিং সেক্টরে। শুধুমাত্র, আর কিছু না, শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করে। মনে রাখবেন, এই সরকারের টপ লেভেলে দুর্নীতি নাই। ইয়েস, সমন্বয়কে নাম দিয়ে এনসিপির অনেক নেতা চাঁদাবাজি বা ধরনের নানান ধরনের কাজে তারা যুক্ত, এটা আমরা খবর পেয়েছি। শুনলাম চট্টগ্রামের তালাত মাহমুদ নাকি একটা ছেলে, ওই যে এভাবে দাঁড়াইছিল, এভাবে দাঁড়াই নাকি সে এখন 20 কোটি টাকার মালিক। দিস ইজ আনবিলিভেবল। এগুলো শুধুমাত্র বাণিজ্য করে। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু নিয়োগ বাণিজ্য কিভাবে, নিয়োগ বাণিজ্য কিন্তু এটা দেশকে ভয়ঙ্কর ক্ষতির দিকে নেয় না। কেন নেয় না? কারণ যে নিয়োগ পেয়েছে সে তো ন্যূনতম তার ওই ক্রাইটেরিয়া মেনটেন করেছে, রাইট? এটার জন্য দেশ বসে যাবে না। কিন্তু টপ লেভেলের দুর্নীতি যখন হয়, ক্রয় বিক্রয়ে এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, বিচার বিভাগে, এগুলো ধ্বংস করে দেয় শিক্ষা ব্যবস্থায়। সুতরাং এটা আমরা যে কোনো সময় ডিল করা যাবে। কিন্তু টপ লেভেলের যেগুলা ইরিকভারেবল, এগুলাতে যদি হাত দেয় কোন সরকার, কবে আসবে দেশে? আমরা পেপাল নিয়ে বক্তব্য দিয়েছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা অনুরোধ করেছি, পেপাল যদি সামনে কখনো পাই আমরা জিজ্ঞেস করব। পেপাল মাচ নিডেড, উনি চাইলে এটা আনতে পারেন, কিন্তু আনবে কিভাবে, কাজ করবে কিভাবে? ওনাদের কাজের সুযোগ কি আমরা দিয়েছি কিনা, আমরা দিতে পারতেছি না কিনা? আমরা তো বলি নাই ওনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকতে হবে। আমরা বলছি কয়েকটা দিন, মাস আপনারা অপেক্ষা করেন, আমাদের ন্যূনতম রিফর্মস গুলা হলেই আপনারাই তো ক্ষমতার দাবিদার। এবং তারা মনে করেন এদেশের মালিক তারা, বিকজ তারা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল ব্যবসা। ওই যে একটা নাটক করেছিল, দেখলাম যে আমি, ওই যে বরিশালে না খুলনার ছেলেরা, ওই যে আমার দলটা নেতাতে ভরা, মনে আছে? এটা তো ভাইরাল, এটা কিন্তু সুপার ভাইরাল একটা গান প্লাস নাটক। ওই দেখলাম তারা করেছে বরিশালের মানে ভাষায়। সো এভাবেই চলছে বর্তমানে, খুবই দুঃখজনক। আই এম সো পিসড অফ, আই এম ভেরি ভেরি ডেভাস্টেটেড এগুলা দেখার পরে। এই বিএনপি কে আমরা অন্যভাবে চেয়েছিলাম, এবং তারা নির্বাচনটাও উপস্থাপন করতে পারেন নাই যে নির্বাচন চান। আমি আবার বারবার বলি, বিএনপির নির্বাচন চাওয়াটা অপরাধ নয়, বাট দ্য ওয়ে দে ডিমান্ডেড ইট or urged to have an election, it's just completely wrong way, এবং মানুষ রীতিমতো আবার দুইয়ে দিচ্ছে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে। দিস ইজ সো স্যাড ফর বিএনপি। দরকার ছিল না, একটু ধৈর্য সহকারে বসে থাকলেই কাজ হয়ে যেত। নির্বাচন হবে, বিএনপি ইজ দ্য নাম্বার 1 claimant for power, because this is the biggest party after Awami League, right? So কে ক্ষমতায় আসতে পারে বিএনপি স্যার, আপনি আমাকে বলেন? How long can they hold? Which one you talking about? Like, right? So একটা ডিস্টার্ব আমরা তো আর কিছুই চাই না। 53 বছর একটা প্রতিষ্ঠান তো আপনারা দিতে পারেন নাই, এখন আপনারা নিবেন ক্ষমতা। আই আন্ডারস্ট্যান্ড, কারণ অন্যদের দেশে তো আপনারাই আছেন, আর কে? এখন যদি নির্বাচন, এখন আমি একটা জিনিস আমি চাই আপনাদেরকে, আমি আজকে বলে দিতে চাই, যে কোনভাবে হোক নির্বাচন যেন, ভোটাধিকার যেন মানুষ প্রয়োগ করতে পারে, খেলা কিন্তু টোটালি উলটপালট হয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচন দরকার আমাদের। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে ব্যর্থ রাজনীতিবিদরা অনেকেই ফেল করবেন। এরা নির্বাচনে ফেল করবেন, এরা পাস করতে পারবেন না, এটা আমি বুঝতে পারতেছি অলরেডি। আমি একটা অ্যাসেসমেন্ট আজকে দিয়ে গেলাম, আমি দেখেছি পাস করতে পারবেন না। ওই গতানুগতিক ধারার অনেক নেতা গণহারে ফেল করবেন আগামী নির্বাচনে, রাইট? আমি বিএনপির জন্য, এই বিএনপির জন্য আমরা 10টা বছর কন্টিনিউ আমরা কথাবার্তা বলেছি। আজকে তাদের কাছ থেকে আওয়ামী লীগের অনেক রিপিটেশন দেখি কার্যক্রমের, খুবই দুঃখ লাগে। আমরা চাই না, আমরা চাই জাতীয়তাবাদী শক্তি উত্থান ঘটুক, এরা নিজেদেরকে মেলে ধরুক। কিন্তু বর্তমানে যে আজকে
একজন একজন হুমকি দিচ্ছেন সরকারকে। আপনি সরকারকে হুমকি কেন দিবেন? দরকার নাই তো। জুন পর্যন্ত অপেক্ষা করবেন, একদিনও থাকবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এর ভিতরে নির্বাচন হবে। তাহলে এত তাড়াহুড়ো কিসের? আমি তো বুঝলাম না, মানে এত তাড়াহুড়ো কেন করতে হবে? দরকার নাই তো আপনাদেরকে। আপনারা তো যাচ্ছেন, আপনারাই তো পাবেন, বোঝা যাচ্ছে। অথবা না এখনই চলে যেতে হবে নির্বাচন করে। আজকে এটা খুবই দুঃখজনক। আমি খুবই হতাশ। আমি মনে করি যে আপনারা দেশে আসুন, আমি দেশে আসতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ, রাইট? ইউনো, ইটস সো স্যাড। আমি ভেরি পিসড অফ অ্যাবাউট দিস। আপনারা তত্ত্বাবধায়ক সরকার যদি আসতো, তাও তো 2 বছর সময় দিতেন না? নিশ্চয়ই দিতেন। তাহলে এখন সমস্যা কি? এবং এই সরকারে আপনাদের অনেক মানুষ আছে, সবাই তো আপনাদের মানুষ। এটা তো আপনাদের পক্ষে। একজন বিএনপিকে কেউ অত্যাচার নির্যাতন করতেছে না বাংলাদেশে। এক আইনের মাধ্যমেও বিএনপির গণহারে নেতাকর্মীরা যারা সারা পাওয়ার কথা না, তারাও সারা পাচ্ছেন, রাইট? তাহলে কিসের সমস্যা আপনাদের এই সরকারের সাথে? আমি তো সেটা বুঝি না। সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো এখানে অনেক নেতা আছেন যারা যারা ভাই তো এখানে একটা বলে রাখি যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল উনি টাকা পাচার করেছেন, বাড়ি কিনেছেন, কি কিনেছেন। যদি উনি কিনে থাকতেন তাহলে কিন্তু এভাবে সিজ করা হতো। এর মানে উনি কিনেন নাই, উনার সম্পদ নাই, সত্য। এটা বলে রাখা ভালো। কারণ দেখেন উনাদের আছে অবৈধ, এজন্য দেখেন সিজ করে ফেলেছে। বাট তারেক রহমান ব্যক্তিগতভাবে উনার কিন্তু ছিল না বলেই এটা প্রমাণ হয়নি কখনো। এটা কিন্তু বলতে আমরা হবে। তবে বিএনপির জিয়া পরিবারের বাইরে অনেক নেতৃবৃন্দ আছেন। I am very pissed off. I am so disappointed about their activities, and we will definitely address it to the international community in coming months. I can tell you that. So, inshallah. By the way, let me go back to আমি একটাই জিনিস চাই। আমি বিএনপি, I have no problem with BNP. Even I am a great fan of BNP. But the problem is যে ন্যূনতম রিফর্মস না করে নির্বাচনে গেলে সুশাসন দিবেন কিভাবে? আমরা তো সুশাসন পাবো না। তাহলে এত মানুষের আত্মত্যাগের পরেও যদি আমরা সুশাসন না পাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা দেশকে আপনারা এভাবে জিম্মি করতে পারেন না। একটা দেশকে এভাবে জিম্মি করতে পারেন না আপনারা। জিম্মি করে দিয়েছেন এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটা বাংলাদেশের। এর বিরুদ্ধে আমি মনে করি। আর আরো একটা জিনিস আজকে আমার লাইভে বলতে চাই, বিদেশি পাসপোর্ট থাকলে, দেখুন খলিলুর রহমান সাহেবকে নিয়ে অনেক কথা তারা বলতেছেন, অনেকেই বলতে পারেন আপনি, কিন্তু উনার বিদেশি পাসপোর্ট আছে, এই জন্য উনার অযোগ্যতা। তাহলে আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটাতে অ্যাড্রেস করবেন। আমি জানি অনেকে এখানে কাটকুট করবেন ভিডিও। আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দলের দোকানগুলা বন্ধ করুন। বিদেশে রাজনৈতিক দলের দোকান খোলা রাখবেন, সব সুবিধা নেবেন, আইফোন নেবেন, গিফট নেবেন, বউদেরকে নিয়ে এসে শাড়ি কিনবেন, রাইট? গুচির কোট কিনবেন, ওয়ালেট কিনবেন, পার্স কিনবেন, তাদের টাকায় গিয়ে ওই শাইনের মতো মানে আপনার সেলফি বাজ নেতার আপনার মানে শাইন বা সুমন, আমি একটা নাম বললাম, আমি কাউকে ইচ্ছা করে বলতেছি না, যে আপনার ওই ছবি তুলবে গিয়ে $200 £200 দিবে, কারণ ছবি তুলেছে, সে মনে করে সে নেতা হয়ে গেছে, 5ম শ্রেণী পাস। সো তারপরে কি করবেন? আপনি মদ খাবেন তার টাকা দিয়ে, তার খরচা টাকা দিয়ে, আর বিদেশে গিয়ে বলবেন আপনার পাসপোর্ট আছে। এই ধরনের বাটফারি দান্দাবাজি আর চলবে না। এগুলা কিন্তু চলবে না এখন আর। আপনারা বিদেশে আপনাদের রাজনৈতিক দোকান বন্ধ করুন। এগুলো আমাদের প্রবাসীদের ভিতরে বিভেদ সৃষ্টি করে, অনেক চামচা তৈরি করেছে। এগুলো বন্ধ করুন। বিদেশে রাজনীতি করবেন, আবার বিদেশিরা পাসপোর্ট থাকলে বলবেন সে বাংলাদেশে সার্ভ করতে চায়, লেখাপড়া করা মানুষ, যোগ্য মানুষ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ তারা বিদেশিদেরকে আমন্ত্রণ জানায়। কাম এন্ড সার্ভিস, there is a passport right there for you if you are intellectual enough. If you have ability to render something to the society, to the American society, please come forward. This is application. Apply for it. We will approve it and we'll bring you over. That's it. আর আমাদের দেশে বলে ও আপনি বিদেশি না, আপনি নাই। তাহলে এই মূর্খ জঙ্গলে তৈরি হওয়া রাজনীতিবিদরাই কি বাংলাদেশ পরিচালনা করবে? আজকে 53 বছর পরে একটা প্রতিষ্ঠান নাই। এই বাটপাড়িয়া দান্দাবাজি যত প্রবাসী আছেন, অনুরোধ করি এগুলা অ্যাড্রেস করবেন এখন থেকে। এগুলা কাট করে, যারা কাট করেন এখানে অনেকে আছেন, নিবেন, এই অংশগুলা তুলে ধরবেন। এই বাটপাড়ি দান্দাবাজ, এই দুর্বৃত্তদের এই দান্দাবাজি আর চলবে না। বিদেশে এসে দোকান খুলে সারা পৃথিবীর কোন দেশের রাজনৈতিক দলের শাখায় ভাবে আছে? কেন আপনারা এগুলা করবেন? আর এগুলা করবেন আর গিয়ে বলবেন আমার পাসপোর্ট আছে, আপনি সার্ভ করতে পারবেন না। এই বাটপাড়ি আর কোন হারামজাদা বাংলাদেশের সংবিধানে বিদেশি পাসপোর্ট থাকলে একজন যোগ্য মানুষ সার্ভ করতে পারবে না?
কোন হারামজাদা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে? এই হারামজাদা কে? আমার নামটা আমাকে একটু জানাবেন। এই ক্লসটা কোন হারামজাদা সংবিধান বিশেষজ্ঞ, হারামজাদা সান অফ বিচ, এটা দিয়েছিল? তার নামটা আমাকে জানাবেন আপনারা। আমি তার চেহারাটা নিয়ে আমি একটা পোস্ট দিতে চাই। কোন হারামজাদা এটা আমরা দেখতে চাই। এই মূর্খ কোন হারামজাদা ছিল সংবিধান বিশেষজ্ঞ নামের আন্তর্জাতিক মানে বদমাইশ? কে ছিল এ? আমার নামটা আমাকে জানাবেন আপনারা। আমি আজকে অনুরোধ করে গেলাম আপনারা আর বিদেশে রাজনৈতিক দলের শাখা প্রশাখা এই দোকান বন্ধ করুন অনতিবিলম্বে। আজকে আমি দাবি জানিয়ে গেলাম এই প্রবাসীরা মনে রাখবেন দলীয় রাজনীতির বাইরে দেশের রাজনীতি সবার আগে ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো মুজিব করেছে কেন কিনা এটা আমি জানি না, সংবিধান বিশেষজ্ঞ মুজিব নয়, শেখ মুজিবুর রহমান সংবিধান তৈরি করে নাই, এটা আনলে ভাই এটা কিন্তু মিথ্যা। যারা তৈরি করেছিল তারা কারা? যে রাষ্ট্রপতি, সর্বোচ্চ লেভেলের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যিনি হবেন উনি ডুয়াল সিটিজেন হোক না, আই আন্ডারস্ট্যান্ড। কামাল তৈরি করেছিল। এই লোকটা ছিল আন্তর্জাতিক মানে একটা বদমাইশ, ফিট ফর আনফিট ফর এভরিথিং। আমি জানতে চাই উনি কামাল সাহেব করেছিল না আর কেউ করেছিল? এই ধরনের ভ্রান্ত ধারণার এই মূর্খ তথাকথিত ব্যারিস্টার নাকি এগুলা বিশ্বাস করেন? এতটা মানে অযোগ্য লোক ছিল যে চুরি করা সুর জাতিসংগীত বানিয়ে দিছে। এরা যে কতটা মূর্খ ছিল বিশ্বাস করেন, পড়ালেখা করা মূর্খ। আপনি কল্পনা করেন বাংলাদেশের নাম ছিল না মানে স্বাধীনতার, তখন একজনে লিখেছে একটা চুরি করে ভারতকে নিয়ে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হলো? কিভাবে এটা জাতীয় সঙ্গীত হতে পারে? আমি 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 সরি, এটা এটা তো একটা গণসমর্থন না নিয়ে তো এটা পরিবর্তন করা যাবে না, আই আন্ডারস্ট্যান্ড, বাট কিভাবে এটা করতে পারে? এরা কতটা অযোগ্য ছিল, কতটা মূর্খ ছিল, কতটা বিবেকহীন ছিল, কতটা ইন্টেলেকচুয়াল অভাব ছিল এই মূর্খদের মাঝে আপনারা কল্পনা করেন। ডক্টর কামাল হোসেন উনি কি ছিল? উনি কি এমন ছিল যে পৃথিবীতে তার কি ছিল মানে কি সংবিধান একটা লিখেছে? এটা তো দেখে দেখে যে কোন দেশের ব্রিটিশ সংবিধান অনুকরণে বাংলাদেশের সবকিছু আইন, বাংলাদেশের টোটাল ফৌজদারি কার্যবিধি এবং কমন ল সব হচ্ছে ব্রিটিশ ল, বই দেখে নিয়ে আসা লিখে দিয়েছে এখানে। কল্পনা করতে পারেন আপনারা? এরা একটা দেশকে শুরুতেই শেষ করে দিয়েছে একদম। অনেকগুলা সমস্যার সমাধান প্রথম থেকেই করতে পারতো, কিন্তু এরা না করে রেখে দিয়েছে। আর এরা তাদের বাপখানা এমন যে তারা পৃথিবী বিখ্যাত, তাদের কি কোনো বই পৃথিবীতে কেউ পড়ে? ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর ডক্টর আতাউল করিম ছাড়া আর দু একজন মানুষ আছেন যাদের বই, আতাউল করিম আমাদের খোলাউড়াতে বাড়ি মৌলভীবাজারের, 126টা দেশে ওনার বই পড়ানো হয় ইউনিভার্সিটিতে। বদলুক আসছিল বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বই দিয়েছিল ওনার আপনার এই উনি হচ্ছেন পৃথিবীতে 100 জন বিজ্ঞানীর মধ্যে একজন বিজ্ঞানী যিনি জ্বালানিবিহীন মানে ট্রেন আবিষ্কার করে প্যাটেন্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রে, which is under way to be constructed আমি মনে করি। সো বদলুক একটা বই দিয়েছিল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মূর্খরা এটা রিজেক্ট করে দিয়েছিল। ওই বই সারা বিশ্বে পড়ানো হয়। এই হলো আমাদের দেশের জাতি, এই হলো এই মূর্খ জাতির অবস্থা। তো আমি জানতে চাই এই ক্লসটা কে দিয়েছিল? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডুয়াল সিটিজেন। আচ্ছা ধরে নিলাম হোক না, কানাডিয়ান প্রাইম মিনিস্টার, হি ইজ এ ব্রিটিশ সিটিজেন টু। Many American senators and congressmen and women, they have a dual nationality too. আপনি কল্পনা করতে পারেন একটা দেশ ভিক্ষুকের একটা জাতি, মূর্খ জাতি, কিন্তু তার বাপখানা এমন আর কথাবার্তা স্টাইল মনে হবে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। পৃথিবীতে কোনো এমন কিছু আমরা আবিষ্কার করেছি গার্মেন্ট ছাড়া যে পৃথিবীর কোনো মানুষ নেই আমার বাংলাদেশ থেকে? বলেন তো আপনারা। এই 22 কোটি মানুষের ভিতরে কতটা জঘন্যতম মূর্খ এবং জ্ঞানহীন একটা জাতি আমরা কল্পনা করেন গার্মেন্টস ছাড়া। গার্মেন্টস এটা কি কোনো আপনি জানেন কি আমরা আবিষ্কার করলাম? এই হলো আমাদের বর্তমান অবস্থা। এগুলো বলবে কি দেশদ্রোহী মানে ইহুদির দালাল, মূর্খ কিছু আছে। সো ladies and gentlemen, Fadin Dedi coming, give me 10 minutes, okay, go to mommy. সো এটাই হলো বাস্তবতা লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি জানতে চাই আপনারা বিদেশে দোকান খুলবেন, রাজনীতি করবেন, রাইট, আর এখানে এসে মানে বাচ্চা রাখবেন, প্রপার্টি রাখবেন, বিদেশে পালিয়ে আসবেন, আর বিদেশি পাসপোর্ট আছে সে বাংলাদেশে সার্ভ করতে গেলে আপনাদের বাধা। শুনে রাখো মুনাফিকের বাচ্চারা, বাটপার প্রতারকের বাচ্চারা, তোদেরকে আমরা ছাড়তেছি না, তোদেরকে আমরা দেখে নিব ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে, তোদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তোরা দেশের নাম্বার 1 শত্রু এই রাজনীতিবিদরা, বাংলাদেশের মানুষের আগামী 3টা প্রজন্মের শত্রু। তোদেরকে সাইজ না করলে এদেশ কখনো শান্তি হবে না। একটা গেছে আর একটা টোটাল ব্যবস্থাপনা আছে, লাথি মেরে এদেরকে ঠিক করতে হবে, না হলে আপনারা কখনো শান্তি পাবেন না। মনে রাখবেন এরা আপনাদের জীবনের কোনো পরিবর্তন এনে দিতে পারবে না, কারণ এরা অ্যান্টি মানে আপনার আবার চেঞ্জ, এটা হচ্ছে তার সাইকোলজি।
এই ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নমিনেশন বাণিজ্যকারী, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদদেরকে না বলুন। এটা আপনাদের যদি না, এখন অন্ততকে ঘুমের তো ভয় নাই, কেউ তো গুম করবে না, রাইট? খুন করবে না, মিথ্যা মামলা দিতে পারে আপনার বিরুদ্ধে কথা বললে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট থিং ক্যান হ্যাপেন। বাট মনে রাখবেন, এখন সময় যায়, এই টোটাল ব্যবস্থাপনা যদি ভেঙে না দেওয়া যায় বর্তমানে, আর এই সুযোগটা কখনোই পাবেন না। কারণ ভারত অপেক্ষা করতেছে, যে কোনভাবেই হোক তারা আপনার এই নিয়ে নেবে বাংলাদেশকে। আর যদি একবার নিয়ে নেয়, that is it, that's over for entire maybe next 100 years. বাংলাদেশকে আর কখনোই রেস্কিউ করা যাবে না। That's the bottom line. Ladies and gentlemen, this is from me. দুঃখ লাগে, 9টা মাস ভদ্রভাবে অপেক্ষা করেছিলাম, হয়তো একটা পরিবর্তন হবে, আমরা দেখতে পাবো। ঘুরে ফিরে একই জায়গাতে। আমরা কল্পনা করিনি আজকে এসে রাজনৈতিক দলগুলাকে নিয়ে বাংলাদেশের আবার আমরা আওয়ামী লীগের মতো কথা বলতে হবে। কি দুর্ভাগ্য আমাদের জন্য, ভেরি স্যাড। একটা বছর একটা সরকারকে দেওয়া গেল না, কেন দেওয়া গেল না? কি সমস্যা আপনাদের? ভারত বলছে নির্বাচন চাই, কারণ আওয়ামী লীগ desperately looking for an election. Why? Because Dr. Yunus is a pain for them. He's kicking on their ass from international perspective as well. This is a problem. করতেই হবে নির্বাচন করতে। I understand. কি নির্বাচন করবেন? কাকে দিয়ে নির্বাচন করবেন? অষ্টম শ্রেণী পাশ আমার এলাকাতে একজন অপেক্ষা করতেছে, এমপি হবে। Shame on you. Shame on you. আমরা অষ্টম শ্রেণী আর ম্যাট্রিক ফেইলার পাস এমপি দেখতে চাই না বাংলাদেশের মানে কোন পার্লামেন্টে। লেখাপড়া যারা মানুষ আসুক, আওয়ামী লীগের হলো আমার আপত্তি নেই, হিন্দু হলেও আমার আপত্তি নেই, বৌদ্ধ হলেও আমার আপত্তি নেই, যে কোন দল হলেও আমার আপত্তি নেই। মূর্খ রাজনীতি থেকে বিতরণ আমরা চাই, উত্তরণ চাই আমরা, তার কোনো বিকল্প নেই। That's the bottom line. Ladies and gentlemen, wake up. দেখেন দুর্নীতিবাজদের অবস্থা। Hey Bangladeshi people, take a look at it. $400 million pounds of property. কল্পনা করতে পারেন আপনি? ব্রিটেনে ধরা হয়েছে তার। এরা আবার বাংলাদেশে রাজনীতি করতে চায়। এরা কি রাজনীতি করার অধিকার রাখে কিনা আপনারা বলেন আমারে? এই দুর্বৃত্ত শ্রেণী, এই করাপ্টেড, চোর বাটপার, দান্দাবাজ, দেশদ্রোহী, মুনাফেকের বাচ্চারা কি রাজনীতি করার অধিকার রাখে বাংলাদেশে? এটা আমি জানতে চাই আপনাদেরকে। উচিত যারা এদের পক্ষে উকলাতি করে, এরও দেশদ্রোহী বলে আমি মনে করি। That's what it is. এই রাজনৈতিক পরিবেশ বা এস্টাবলিশমেন্ট এরা আমাদের গণশত্রু। আমি সবাইকে বলছি না, অফকোর্স there are many politicians even in BNP very good, honest. ডক্টর আব্দুল মঈন খানের মতো ব্যক্তি এখনো বাংলাদেশে বিএনপিতে আছে, মনে রাখবেন। সবাইকে বলবেন না, বেগম খালেদা জিয়া এই বিএনপি কিন্তু একজন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সৎ, যোগ্য, দেশপ্রেমী একজন মানুষের গড়া রাজনৈতিক দল। এই দলটাই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, বাক স্বাধীনতা দিয়েছে, সংবাদপত্র স্বাধীনতা দিয়েছে। কিন্তু এই দলের ভুল নেতৃত্বর অভাব নেই, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট। সো দে হ্যাভ টু ফিক্স ইট। এটাই হওয়া উচিত। তবে যদি তারা ফিক্স না করেন, ভোটের মাধ্যমে জনগণ দেখিয়ে দিক। আপনাকে বলেছিলাম আপনি ফিক্স করবেন, আপনার নেতৃত্ব এবং দল করেন নাই। দ্যাটস ওয়াই উই আর সরি, কান্ট ভোট ইউ। দ্যাটস দ্য বটম লাইন। এটা যদি পারেন তাহলে ঠিক করে একটা পথ আমি দেখতেছি এখন আগামীতে, সেটা কি? ভোট। দেখেন আপনি যদি ভোট দিতে পারেন আপনারা, পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ। কিভাবে? কারণ তখন এই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা, তারপরে আপনার ভারতপন্থী, পাকিস্তানপন্থী এবং এই যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা আছে, একটা পথ যদি ভোট দিতে পারেন, চিরতরে মাটি চাপা বা কবর দিয়ে দিতে পারবেন। ইফ নট, ব্যাড ডেজ ahead of us. দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকতে চাইলেও তিনি থাকতে পারবেন না। আমার মনে হয় যে আসলেও তিনি হয়তো ক্ষমতা ছেড়ে একসময় চলে যাবেন। এখন তো আমাদেরকে হয়তো জানিয়েছে তিনি পদত্যাগ করবেন, কিন্তু একটা সময় আসতে পারে ডক্টর ইউনূস আর জানাবেন না, বিরক্ত হয়ে তিনি নিজেই পদত্যাগ পত্র সাইন করে একটা ভাষণ রেকর্ড করে তিনি বিদেশে চলে যাবেন। কারণ তিনি বলে তার তো ঠেকা পড়ে নাই, আপনার কথা শুনে আপনার ইয়াজ করিয়া এভাবে তিনি ক্ষমতা থাকবেন। দেশপ্রেম সবার ভিতরে আছে, কিন্তু নিজের জীবন বা নিজেকে হুমকির মুখে ফেলে তো এভাবে কেউ কাজ করতে চাইবে না। ডক্টর ইউনূসের সম্পত্তির অভাব নাই, সম্মানের অভাব নাই, তিনি বসেছেন শুধুমাত্র বাংলাদেশের জন্য। যদি দেশের মানুষ তাকে সহায়তা না করেন, তিনি ক্ষমতায় বসে থেকে তো লাভ নাই। এই যে তিনি পদত্যাগ করতে চাইলেন, তার পদত্যাগ করতে চাওয়াটার কারণ কি ছিল? তিনি সাহায্য পাচ্ছিলেন না, তিনি যে সংস্কার করবেন, বিচার করবেন, তিনি সমর্থন পাচ্ছিলেন না। সবচেয়ে বড় সমর্থন সেনাবাহিনী এবং বিএনপি, তারাই সমর্থন দিচ্ছিল না, যার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তারা যদি আবার সে আগের মতো কাজ করেন, তখন আর হয়তো বা বলবেন না যে আমি পদত্যাগ করবো, তিনি পদত্যাগ করে চলে যাবেন। তখন যে কি হবে আসলে বলা যায় না। এখন যারা বিভিন্ন উস্কানিতে পা দিচ্ছে, পা দিয়ে তারা কথা বলছে, ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে,
তারা হয়তো বা বিপদগ্রস্ত হবে। আর আমার মন চাচ্ছে যে এই অবস্থাটা হোক, তারা একটা বিপদগ্রস্ত হোক, দেখি আসলে তারা কি করে। এই 17 বছর তাদের নির্যাতনে তারা শিক্ষা হয়নি, তারা এখন নিজেকে এক একজন সুপারম্যান, এলিয়েন, বিভিন্ন রকম কিছু মনে করছে, মনে হচ্ছে তারাই সবকিছু করতে পারে। অত 17 বছর বিলারের মতো গর্তে লুকিয়েছিল, ইঁদুরের মতো গর্তে লুকিয়েছিল, ঘর থেকে বের হতে পারে না।